আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জাতীয় ক্রীড়া ভাতা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের জন্য স্বর্ণজয়ীদের সম্মান। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্ট, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাব, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা। এপ্রিলের প্রথম সপ্তাহে আসছে টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। জ্বালানি তেল নিয়ে কাটেনি গ্রাহক ভোগান্তি, আজও বন্ধ অনেক পাম্প। সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড বিতরণ শুরু। এবার ইস্পাহান বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনীর হামলা, ইসরায়েল সহ মার্কিন দোসরদের উপর পাল্টা হামলা। ইরানের তেল চাই, রাগঢাক না করেই বললেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আগামী 30 এপ্রিল সিলেট থেকে শুরু হতে যাচ্ছে নতুন কুড়ি স্পোর্টস, যা পরবর্তীতে সারা দেশে চালু হবে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। পেশাদারিত্ব বজায় রেখে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর জন্য কাজ না করার আহ্বান জানান ক্রীড়াবিদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকালে ছিল জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড প্রদান এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান, যা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেশে বিদেশে বিভিন্ন ক্রীড়ায় সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদ ও স্বর্ণপদক জয়ীদের হাতে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। পরে সম্মাননা প্রাপ্তরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় খেলোয়াড়দের লিখিত বক্তব্যের বদলে নিজ অভিজ্ঞতা তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তুমি স্ক্রিপ্টটা দেখো না, তুমি অনুভূতির কথা বলেছিলে, তুমি নিজে থেকে বলো। থ্যাংক ইউ স্যার। বক্তৃতা দিতে গেলে আসলে খুবই নার্ভাস ফিল হয়, এবং এরকম একটা মোমেন্টে তো কথাই নাই। তারপরেও বক্তৃতা দিলে আমি এখনো নার্ভাস। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সারা বিশ্বে ক্রীড়া শুধু শখ, বিনোদন বা শরীরচর্চা নয়, বরং পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশও সেক্ষেত্রে পিছিয়ে থাকবে না। জানান, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসবো। তাদেরকে যারা ভালো হবে তাদেরকে আমরা আরো বেটার ট্রেনিং দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করব আস্তে আস্তে। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর প্রথমবার ক্রীড়াবিদদের সম্মানী কাঠামোর আওতায় আনা হলো, যা তাদের আর্থিক অনিশ্চয়তা দূর করবে। ক্রীড়াবিদরা যেন দেশের সম্মান বয়ে আনার জন্যই কাজ করে, সে ব্যাপারেও করেন গুরুত্বারোপ। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। দেশে হঠাৎ করেই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের প্রায় সবাই শিশু। এখন পর্যন্ত ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের 8 শিশুর মৃত্যুর খবর মিলেছে। পরিস্থিতি সামাল দিতে মেডিকেল টিম গঠন করা হয়েছে, প্রস্তুতি চলছে আইসোলেশন ওয়ার্ড চালুরও। দেখা দিয়েছে দেশব্যাপী সংক্রমণ বৃদ্ধির শঙ্কা। কোনো শরণার্থী শিবির নয়, এটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড। এখানেই চিকিৎসা নিচ্ছে হামে আক্রান্ত শিশুরা। আমি কিশোরগঞ্জ কুটিয়া দিক থেকে আসছি। আমার মেয়ের ঠান্ডা, তারপরে এই যে সারা শরীর পেড়ায় ভরে গেছে, চিকিৎসা চলতেছে, স্বাভাবিক হবে। পুরো ছাকা পরে ছুটিতে দিচ্ছিল, তো বাড়িতে গেছি, বাড়িতে 1 সপ্তাহ পরে আবার আসছি। ডাক্তার বলছে মানে ফুসফুসে ইনফেকশন হয়েছে। গত 12 দিনে হাসপাতালটিতে 108 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে 5 জনের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। নতুন বিল্ডিং এর 8 তলায় সেটা আমরা আইসোলেশন করে দেব। আমরা আজকে আশা করতেছি যে ডাক্তার এবং নার্স এবং অন্যান্য স্টাফদের রোস্টার পেয়ে গেলে হয়তো বা আগামীকালকে কিংবা পরশু আমরা এই 8 তলায় সেটা আমরা কার্যক্রম শুরু করে দেব। রাজশাহীতেও মৃত্যু হয়েছে 3 জনের। ময়মনসিংহ ও রাজশাহীতে হাসপাতালে চিকিৎসা নিতে ভিড় করছে আশপাশের বিভিন্ন জেলার মানুষ। দেখা দিয়েছে দেশব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা। যে কোনো কারণেই হোক টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটেছে অনেকটা। হতে পারে যে সেই টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটার কারণেই এখন এই আউটব্রেকটা শুরু হয়েছে। চিকিৎসা না নেওয়ার কারণে, এমনকি চিকিৎসা বন্ধ করে দেওয়ার কারণে ক্ষেত্র বিশেষে হামের রোগীগুলা মারাত্মক রকমের কমপ্লিকেশনস নিয়ে আমাদের এখানে হাজির হচ্ছে। অনুসন্ধানে সামনে আসে ময়মনসিংহ বিভাগের হামের টিকাদানের চিত্র। দেখা যায় গত ডিসেম্বর মাসে 4 জেলায় মাত্র 7 থেকে সর্বোচ্চ 17% শিশু হামের টিকা পেয়েছিল। এবার দেখা যাক অন্যান্য জেলার অবস্থা। স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটের তথ্য বলছে, সিটি কর্পোরেশনের বাইরে 2025 সালের ডিসেম্বর মাসে সারা দেশেই হামের টিকাদানের চিত্র খুবই দুর্বল। প্রশ্ন, কেন টিকাদানে এই বিপর্যয়? গত ডিসেম্বরে আমাদের
একটু হামের টিকার ঘাটতি ছিল, এখন তো সেটা নেই। হ্যাঁ, আর ওই 1 মাসের ঘাটতি থাকার জন্য হামের প্রাদুর্ভাব হতে পারে না। 1 মাসের টিকা যদি না দেওয়া হয় সেটা তো 15 মাসে দিতে হবে না, 16 মাসও দিতে পারে। হ্যাঁ, সেটা তো কভার হয়ে গেছে। আমরা ক্যাম্পেইনের টিকাদারকে সফল করে ফেলবো, দেখবেন যে হামের প্রাদুর্ভাব কমে আসবে। গত ডিসেম্বরে স্বাস্থ্য সহকারীরা 6 দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে টানা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন। এই আন্দোলনের ফলে সারা দেশে মাঠ পর্যায়ে টিকাদান কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়। পাশাপাশি একই সময়ে টিকার সংকটের বিষয়টিও সামনে আসে। স্বাস্থ্যকর্মীরা একটা আন্দোলন করেছিল এবং একই সময়ে আমরা এটাও শুনছি যে ওই সময় পর্যাপ্ত টিকা ছিল না। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে, এতে বিপাকে পড়েছেন চালক এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। সকালে রাজধানীর বেশ কয়েকটি পাম্প বন্ধ দেখা গেছে, তবে রাজধানীর পরিবাগের একটি ফিলিং স্টেশনে রেশনিং করে অকটেন দেওয়া হচ্ছে। স্টেশনটিতে মোটর বাইকে 5 লিটার ও ব্যক্তিগত গাড়িতে 10 লিটার করে অকটেন দেওয়া হচ্ছে। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা। সরবরাহে অস্বাভাবিকতা এবং ভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা মিলিয়ে অঘোষিত সংকট তৈরি হয়েছে পাম্প। জ্বালানি তেল নিয়ে কমছেই না গ্রাহকদের ভোগান্তি। তেল সংকটে আজও সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। রংপুর বিভাগের বেশিরভাগ ফিলিং স্টেশনেই পাওয়া যাচ্ছে না পেট্রোল ও অকটেন। সংকট রয়েছে ডিজেলেরও। যেসব পাম্পে জ্বালানি তেল রয়েছে সেসব জায়গায় রেশনিং পদ্ধতিতে বিক্রি করা হচ্ছে। খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী বিভাগেও জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কাটেনি। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন, বিশেষ করে বাইকারদের ভিড়ই বেশি। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। আবার কোথাও কোথাও তেল সংকটে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে ফিলিং স্টেশন। পাম্প সংশ্লিষ্টদের দাবি তারা চাহিদা মতো সরবরাহ পাচ্ছেন না। অন্যদিকে ডিলারদেরও দাবি ডিপো থেকে মিলছে না চাহিদা অনুযায়ী তেল। ইরানের ইস্পাহান বিশ্ববিদ্যালয়ে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সোমবার বিমান থেকে ওই হামলা চালানো হয়। এর পাশাপাশি তেহরানের বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করেও বিমান হামলা হয়েছে। তাবরিজে হামলার শিকার পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট। বৈদ্যুতিক স্থাপনায় হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন তেহরানের বিশাল এলাকা। আক্রান্ত দেশটির আরও কিছু শহর। সিরিজ বিস্ফোরণ হয়েছে বন্দর আব্বাসে। এদিকে ইরাকের ভিক্টোরি মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। রকেট হামলায় সামরিক ঘাঁটিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়ে যায় একটি সামরিক বিমান। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শিল্প এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও মিসাইল ছুড়েছে ইরান। অবশ্য সেসব ভূপাতিতের দাবি করেছে বাহরাইন, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কুয়েতের একটি প্ল্যান্টে হামলায় এক ভারতীয় শ্রমিক নিহত হয়েছে। এবার সরাসরি ইরানের জ্বালানি সম্পদ দখলের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এমনটি জানান ট্রাম্প। এ সময় মার্কিন প্রেসিডেন্ট সরাসরি বলেন ইরানের খার্ক দ্বীপ দখলে নিতে পারে মার্কিন বাহিনী। দেশটির জ্বালানি সম্পদের নিয়ন্ত্রণ নিতেই এমন পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তির ব্যাপারে প্রায় নিশ্চিত বলেও দাবি মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি তেহরান এখন যুক্তরাষ্ট্রকে এমন অনেক কিছু দিতে রাজি হয়েছে যা অনেক আগেই দেওয়া উচিত ছিল। যুক্তরাষ্ট্রের প্রতি সম্মান দেখিয়ে ইরান হরমুজ প্রণালী দিয়ে তাদের প্রায় 20টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। কয়েক মাস ধরে তীব্র জ্বালানি সংকটের পর কিউবায় তেল পাঠাচ্ছে রাশিয়া। সোমবার দেশটির মাতানজাস বন্দরে পৌঁছানোর কথা অপরিশোধিত তেলবাহী একটি রুশ ট্যাঙ্কারের। মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত হলেও কিউবায় তেল চালান নিয়ে উদ্বিগ্ন নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি জ্বালানি প্রবেশ করলেও হাভানার সরকার পতন অনিবার্য।